আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। দিন দিন জনমত সৃষ্টি হতে লাগলো। কয়েক মাসের মধ্যে দেখা গেল নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কোনো সমর্থক রইল না। কিছু নেতা রইল, যাদের মন্ত্রীদের বাড়ি ঘোরাফেরা করা আর সরকারের সকল কিছুই সমর্থন করা ছাড়া কাজ ছিল না। ভাষা আন্দোলনের পূর্বে মোহাম্মদ আলী, তোফাজ্জল আলী এবং ডাক্তার মালেক সাহেবের নেতৃত্বে মুসলিম লীগ এমএলএদের মধ্যে এক গ্রুপ সৃষ্টি হয়েছিল। কারণ খাজা নাজিমুদ্দিন সাহেব শহীদ সাহেবের কোনো সমর্থককে মন্ত্রিত্ব দেন নাই, এমনকি পার্লামেন্টারি সেক্রেটারিও করেন নাই। তাদের সংখ্যাও কম ছিল না। প্রায়ই তোফাজ্জল আলী সাহেবের বাড়িতে এদের সভা হতো। দেখা গিয়েছিল এদের সমর্থক সংখ্যা এমন পর্যায়ে এসে পড়েছে যে ইচ্ছা করলে নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে অনাস্থা দিলে পাশ হয়ে যেতে পারে। এদের পক্ষ থেকে দুই একজন এমএলএ কলকাতায়ও গিয়েছিল শহীদ সাহেবকে আনতে। শহীদ সাহেব ঢাকায় পৌঁছালে অনাস্থা প্রস্তাব এরা পেশ করবে বলে কথাবার্তা চলেছিল, কিন্তু শহীদ সাহেব রাজি হন নাই। তিনি এদের বলেছিলেন, আমি এখন গোলমাল সৃষ্টি করতে চাই না, নাজিমুদ্দিন সাহেবই কাজ করুক। আরও বলেছিলেন, সেই পুরানা এমএলএদের কথা বলছো? কিছুদিন পূর্বে আমার বিরুদ্ধে ভোট দিয়েছে, আজ আবার নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে ভোট দিবে, কাল আবার আমার বিরুদ্ধে দিতে পারে। এ সমস্তের দরকার নাই। আমার অনেক কাজ, এবং সে কাজ আমি না করলে মুসলমানদের ভারত ত্যাগ করতে হবে এবং লক্ষ লক্ষ লোক মারা যাবে। আমার একমাত্র চেষ্টা ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মধ্যে এবং পাকিস্তানে মুসলমান হিন্দুদের মধ্যে স্থায়ী একটা শান্তি কায়েম করতে পারি কি না। এদিকে জিন্না সাহেব মোহাম্মদ আলী সাহেবকে ডেকে এক ধমক দিলেন দল সৃষ্টি করার জন্য, আর বললেন রাষ্ট্রদূত হয়ে বার্মায় যেতে। মোহাম্মদ আলী তোফাজ্জল আলী সাহেবের বাড়িতে এসে আমাদের সমস্ত ঘটনা বললেন এবং তিনি যে বার্মা যেতে রাজি হয়েছেন সে কথাও জানালেন। কিছুদিন পরে ডাক্তার মালেকও মন্ত্রিত্ব পাবেন বলে ঠিক হলো। শেষ পর্যন্ত তোফাজ্জল আলী সাহেব বাকি ছিলেন। তিনি একদিন আমাকে বললেন, মুজিব, দেখলে তো মোহাম্মদ আলী সাহেব চলে গেলেন, ডাক্তার মালেকও মন্ত্রী হয়ে যাচ্ছে, আমাকেও ডেকেছে মন্ত্রিত্ব নিতে। কি করি বলো তো? একলা তো আর বাইরে থেকে কিছু করা যাবে না, তোমার মত আমার নেওয়া দরকার। আমি দেখলাম তাকে বাধা দিয়ে আর কি হবে, সকলেই তো নাজিমুদ্দিন সাহেবের দলে মিলে গেছে। আমি তাকে বললাম, তবুও তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর কেউ তো জিজ্ঞাসা করল না। কি আর আপনি একলা করতে পারবেন? মন্ত্রিত্ব নিয়ে নেন, আমরা সংগ্রাম চালিয়ে যাব। যে আদর্শ ও পাকিস্তানের জন্য সংগ্রাম করেছি সে আদর্শ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবো। তিনি যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই ভদ্রতার জন্য তাকে আমি শ্রদ্ধা করেছি এবং তার সাথে আমার সম্বন্ধ কোনোদিন নষ্ট হয় নাই। তিনিও আমাকে
সকল সময়ই ছোট ভাইয়ের মতো দেখেছেন। যদিও পরে আমরা দুইজন দুই রাজনৈতিক দলে ছিলাম। মাওলানা আকরাম খাঁ সাহেবের বিবৃতির পরে আর আমরা মুসলিম লীগের সদস্য থাকলাম না, অর্থাৎ আমাদের মুসলিম লীগ থেকে খেদিয়ে দেওয়া হলো। আমাদের উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে একটা প্রগতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা। টাঙ্গাইলে 2টা আইনসভার আসন খালি হয়েছিল। আমাদের ইচ্ছা ছিল নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে লোক দেওয়া যায় কিনা। মাওলানা ভাসানী সাহেব আসাম থেকে চলে এসে টাঙ্গাইলের কাকমারিতে বাস করছিলেন। তার শরণাপন্ন হলাম। কিন্তু মাওলানা সাহেব 1 সিট নিজে এবং 1 সিট নাজিমুদ্দিন সাহেবকে দিয়ে নির্বাচন করে এমএলএ হলেন। পরে নির্বাচনী হিসাব দাখিল না করার জন্য মাওলানা সাহেবের নির্বাচন বেআইনি ঘোষণা হয়েছিল। আমাদের ভাষা আন্দোলনের সময় মাওলানা সাহেব সমর্থন করেছিলেন। টাঙ্গাইলে মুসলিম লীগ কর্মীদের এক সভা ডাকা হলো, কি করা যায় ভবিষ্যতে। আলোচনা হবার পর ঠিক হলো আরেকটা সভা করা হবে নারায়ণগঞ্জে। সেখানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। মাওলানা ভাসানী, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান, শামসুল হক সাহেব, আরও অনেক মুসলিম লীগ কর্মী ও নেতা যোগদান করবেন বলে ঠিক হলো। সভার আয়োজন করেছিল সালমান আলী, আব্দুল আউয়াল, শামসুজ্জোহা ও আরও অনেকে। আজ এ পর্যন্ত।